সাল 2003, রাত প্রায় 2টা থেকে 3টা। আশেপাশে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার কান্না জর্জরিত ভাঙা ভাঙা কণ্ঠে যেন কিছু বলছে। না, সে কোনো বিলাপ করছে না, তবে তার কান্নাতে তার মনের ভেতরে চলমান প্রচন্ড ব্যথার ছাপ যেন স্পষ্ট। আমি খানিকটা এগিয়ে গেলাম এই কান্নার উৎস খোঁজার জন্য। সামান্য দূরে গিয়ে কান্নার উৎস পেয়েও গেলাম। আমি কি সে সময় দেখেছি তা এই মুহূর্তে বলছি না, তবে ছেলেটি কি বলছে তা এবারে স্পষ্ট বুঝতে পারছি। তার বেদনাগ্রস্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের সব সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবো। সেই কাঁটা পায়ে বিধে তারা সফলতার দুয়ারের সামনে মুখ থুবড়ে পড়বে, কিন্তু সেই দুয়ার ভেদ করতে পারবে না। আজ থেকে আমার যুদ্ধ শুরু। আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছি। যতদিন বেঁচে থাকবে তাদেরকে আমার গোলাম বানিয়ে রাখবো। তারাও একদিন আমার কাছে এসে এভাবে চোখের অশ্রু ঝরিয়ে তাদের পথ থেকে আমাকে সরে দাঁড়াতে বলবে। সেদিন আমি হাসবো আর তারা কাঁদবে, কিন্তু আমার মনে তাদের জন্য কোনো করুণার জন্ম হবে না। আমি তাদের পথে আরো কাঁটা বিছিয়ে দেব। তাদের ধ্বংস না দেখে আমি কিছুতেই ক্ষান্ত হব না, কিছুতেই না। তুমি দেখে নিও, তোমার কাছে এই আমার শেষ প্রতিজ্ঞা। ছেলেটির কথা শুনে যে কেউ বুঝতে পারবে তার মনে জমে আছে কারোর জন্য তীব্র ঘৃণা, যাদের জীবনটাকে শেষ করে দেবার জন্য সে যে কোনো পর্যায়ে অতিক্রম করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। কি সেই গল্প? সেই গল্প জানার উদ্দেশ্যে আমি তার কাছে যাবার জন্য কেমন যেন এক অজানা আকর্ষণ অনুভব করি। আমার মনে তার গল্প জানার যে কৌতূহল জন্ম নিয়েছিল তার ফলাফল তখন আমার অজানা। তবু আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করি। এরপরের কাহিনীটা না হয় শেষের জন্যই জানা থাক। এখানে যে ছেলেটির কথা বলছি তার নাম রূপক। খুবই সাধারণ গরিব পরিবারের ছেলে। থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল উদরপূর্তির জন্য পর্যাপ্ত খাবার। মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল রেল লাইনের ধারের ছোট্ট একটা বস্তি। সেখানে রূপক তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে থাকত। কিন্তু আজ সেই রূপকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কোথাও যেন হারিয়ে গেছে সে। শেষ যখন তাকে দেখেছিলাম তখন তার চেহারায় ছিল অন্যরকম এক প্রশান্তি। তার আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু রূপকের আসল পরিচয় হিসেবে যদি বলি সে একজন সাধারণ মানুষ, তাহলে সেটা হবে ভুল অথবা মিথ্যা। তার পরিচয় আমার থেকে ভালো কেউ জানে না। রূপক ছিল একজন তন্ত্র সাধনার উজ্জ্বল নক্ষত্র। সামান্য বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে তন্ত্র সাধনা শেখে আর কেনই বা শেখে, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। একটু অপেক্ষা করুন, এই ঘটনার সব জট আস্তে আস্তে খুলবে, আর সেটা খুলবো আমি। রূপক সাধারণ কোনো তান্ত্রিক ছিল না। সে ছিল খুবই আক্রমণাত্মক একজন তান্ত্রিক। সে কারোর ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করত, ব্যাপারটা তেমন নয়। কিন্তু তাকে আমি এর মাধ্যমে কারো উপকারও করতে দেখিনি। মাসের পর মাস, বছরের পর বছর সে তার শিকারের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, শিকার খুঁজে বেড়াত। কিন্তু এই যে সে শিকার নয়, এই শিকারের কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিকার শুধুমাত্র রূপকের একার শিকার ছিল না, বরং এই শিকার ছিল অন্য আরেকজনের। তার নাম হাসিদ আল রুহ। এই নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম তার নিজের দেয়া নাম। আল রুহ পরিচয় সম্পর্কে আমি সেই মুহূর্তে অবগত ছিলাম না। যখন জানলাম তখন মনে হলো মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা জানা গেলে কত ভালোই না হতো। সেসব কথা থাক। রূপকের মোট 4টি শিকার ছিল, সেগুলো বলছি একে একে। শিকার 1। প্রথম শিকার ছিল 19 বছর বয়সী একজন তরুণী, যার নাম আসমা। আসমা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর 5টা মেয়ের মতো তার জীবনটাও স্বাভাবিক, হাস্যোজ্জ্বল আর সুন্দর ছিল। কিন্তু হঠাৎ তার এই আলোয় ভরা জীবনে কারোর নজর লেগে যায়। আসমা মাঝে মাঝে রাতে বাদে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় সে একজন বিবাহিতা নারীর সাজে সজ্জিত। তাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। এই স্বপ্নে তার হবু স্বামীকে সে কখনোই দেখতে পেত না। এছাড়াও স্বপ্নে কেউ হয়তো তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করত। নিজেকে বাঁচাতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যেত। হঠাৎ বিকট চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে উঠত। ঘুম থেকে উঠে দেখতে পেত তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ। তার হাতে বেশ বড় মাপের আঙুলের ছাপ স্পষ্ট দেখা যেত। বাবা মাকে বলার পর তারা অনেক হুজুরের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবাই একসময় পিছু হটেন। এর কারণ তখন অজানা হয়েই রয়ে গিয়েছিল। প্রতি রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আসমাকে। হয়তো তার সামনে খারাপ কিছু অপেক্ষা করছিল। এদিকে রূপকের আচরণও কেমন যেন পাল্টে যেতে শুরু করে। সে যেন অস্থির হয়েই যাচ্ছে দিনকে দিন। আমি জিজ্ঞাসা করলে বলে, না, আসছে না,
কোনো খোঁজ পাচ্ছি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মন বলছে আল রুফ তার শিকার পেয়ে গেছে, কিন্তু ওই শিকার ওর নয়, আমার, শুধুই আমার। ওই শিকারের হকদার একমাত্র আমি। আজ রাতে আমি আবারও কড়া ভাবে চেষ্টা করব সেই শিকারের খুঁজে বের করতে। আপনি আজ রাতে আমার ঘরের আশেপাশে ভুলেও আসবেন না। আর আমাকে আপনি সাহায্য করছেন, তাই আমি আপনাকে সব বলছি। আমার কাজ আপনাকে দেখাচ্ছি। এসব যদি ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারে, তাহলে আমার পরবর্তী শিকার হবেন আপনি। কথাটা মাথায় রাখবেন। সেদিন তার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হতে থাকে এই সেই রূপক নয় যাকে আমি প্রথমবার দেখেছিলাম। আসলে পরিস্থিতি তাকে হয়তো এভাবে বদলে দিয়েছে। সেদিন রাতে রূপক বেশ কিছু রিচুয়াল করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আমাকে একটি ছোট কাগজে লিখে পাঠায়। আমাকে সাথে নিয়ে এক জায়গায় যাবে বলে জানায় সেই কাগজে। আমি বিকেলের দিকে রূপকের সাথে দেখা করি। তাকে দেখে বেশ উত্তেজিত লাগছিল। কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে বলতে শুরু করলো, ভাই, পেয়ে গিয়েছি। আমি তার বাসা সহ চিনে গিয়েছি। আর দেরি করা যাবে না, আসুন এখনই বাসায় যাব। আমি রূপকের কথার মাথা মুন্ডু কিছুই না বুঝে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে শুরু করে। আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ তার কণ্ঠ শুনে চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি চিনি না, আগে কখনো আসিনি, কিন্তু মনে হলো যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে চলে এসেছি। রূপক আমাকে নিয়ে সেই বাসায় কড়া নাড়ল। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের পরিচয় জানতে চাইলে রূপক ওনাকে জিজ্ঞাসা করেন, চাচি, কিছু মনে করবেন না, আপনি আমাদের চিনবেন না। আপনার মেয়ের নাম আসমা, তাই না? আসলে আমার পরিচিত এক ইমামের মাধ্যমে আসমার অসুস্থতার কথা জেনে আমি এখানে এসেছি ওর সাথে দেখা করতে। দেখা করা যাবে? রূপকের কথা শুনে মহিলা আর কোনো প্রশ্ন না করেই মেয়ের সাথে দেখা করতে রাজি হয়েছেন, কেননা মেয়ের সুস্থতাই এখন ওনার সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো কঙ্কালের গায়ে জড়ানো চামড়ার একজন মানুষ দেখছি। এত জীর্ণ শরীরের কোনো মানুষ আমি এর আগে দেখিনি। আসমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে আসমার সমস্যাগুলো খুলে বলেন। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম। রূপক তখন আসমার মায়ের হাতে একটি কাগজে দিয়ে বলেন, ওই কাগজে মোড়ানো আছে এক বিশুদ্ধ উনুনের ছাই। এই ছাই যেন প্রতি রাতে আসমার মাথায় লাগিয়ে দেওয়া হয়। এছাড়া সে এক বোতল পানি বের করে কি যেন বলে তাতে ফু দিয়ে আসমাকে খেতে বলে। আসমা সেই পানি পান করে। রূপক মহিলাকে বলে, আজ থেকে আগামী 3 দিন খুবই বিপজ্জনক। এই সময় আসমা যেন ঘরের বাইরে না বের হয়, আর কোনোভাবেই এই ছাই লাগানোর কথা যেন ভুলে না যান। এই বলে রূপক আমাকে নিয়ে চলে আসে। আমি রূপককে জিজ্ঞাসা করি, ওটা কিসের ছাই? উত্তরে সে বলে, আচ্ছা না, অন্য একদিন বলবো। যদি আমার ভাগ্যে থাকে তাহলে নাকি আমি জানতে পারবো। তার উত্তরে কেন জানি না আমি সন্তুষ্ট হতে পারিনি। তাকে পুনরায় প্রশ্ন করি, 3 দিন কেন বিপজ্জনক? উত্তরে রূপক বলে, আপনি সব জানতে পারবেন, কিন্তু এখন না। 3 দিন পর, এই 3 দিন আমার সাথে কোনো প্রকারে যোগাযোগ করবেন না। 3য় দিন আপনি সব জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সে প্রশ্ন করবেন না। আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাসায় ফিরি। 3 দিন পর কি হবে ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে পড়ি। এই 3 দিন আমার কাছে 3 বছরের মতো লম্বা মনে হচ্ছিল। 3 দিন পর রাতে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি লম্বা আলখেল্লা পরা একজন ব্যক্তি ভারী কণ্ঠে বলছে, কাজটা কি ভালো করলি? আমার শিকার কেড়ে নিয়ে ভেবেছিস শান্তিতে ঘুমাবি? একটা শিকার দিয়েছে তাতে কি? এতে আমার কোনো ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে তোর বেশ কিছু কাঠ খড় পোড়াতে হলো। কতদিন এভাবে আমার শিকার কেড়ে নিবি? পারবি না, পারবি না। পাশ থেকে ভেসে আসে কণ্ঠ। সে বলে, আমার কোনো কিছু মনে রাখার নেই। আমার শুধু মনে আছে প্রতিজ্ঞা। তোর সব কর্মের মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি। তোকে তোর উদ্দেশ্য হাসিল করতে আমি দেব না। মনে রাখিস, আমিও আমার কথা খেলাপ করি না। রূপকের কথা শেষ হতে না হতেই রূপকের সাথে সেই ব্যক্তির তুমুল যুদ্ধ শুরু হয়। রূপককে আমি চিনতে পারছিলাম না। তার পেছন থেকে যেন মানবরূপী বিশাল দেহি এক পশু আকৃতির কোনো কিছু বের হয়ে এসে সেই ব্যক্তির মুখের সজোরে থাবা বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় কয়েক ফুট দূরে। রাগে ফুঁসতে ফুঁসতে সেই ব্যক্তি রূপককে হুমকি দিয়ে চলে যায়। হঠাৎ আমার মনে হলো রূপক আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, বলেছিলাম না সব জানতে পারবেন। তার চোখ টকটকে লাল, তার মুখের হাসি যেন স্বয়ং শয়তানের হাসিকেও হার মানাতে বাধ্য। আমার ঘুম ভেঙে যায়। ঘেমে নিয়ে আমি একাকার। সকালে রূপকের সাথে দেখা করি। আমাকে দেখে সে বলে, আপনি তো সব জেনেই গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আসমার খোঁজ নিয়ে এসেছি, সে এখন ভালো আছে, তবে তাকে এখনো আরো কিছুদিন সেই ছাই ব্যবহার করতে হবে। আমি রূপককে জিজ্ঞাসা করি, এবার কি আর কি করতে চাও? উত্তরে রূপক একটা শব্দই বলে, আর তা হলো অপেক্ষা।
আল রুহ আবার নতুন শিকার খুঁজবে। যখনই সে শিকার পাবে তখনই আবার রূপকের কাজ শুরু হবে। এর মাঝে রূপক প্রতিদিনই শ্মশানে আর কবরস্থানে কাটাতে শুরু করে। আমি এর কারণ জানতে চাইলে সে বলে আল রুহ নাকি কোনোভাবেই থামবে না। সে আরো ক্ষমতা অর্জন করে ফিরে আসবে মোকাবেলা করার জন্য। শিকার হাতে না পেলে যদিও তার ক্ষমতা খুব একটা বাড়বে না, কিন্তু সেও তন্ত্র সাধনা করে, শক্তি অর্জন করতে সেও পারে। শিকার না পেয়ে সে এখন ঘায়েল বাঘের মতো, আর আঘাতপ্রাপ্ত বাঘের থাবা খুবই ভয়ঙ্কর। তাই রূপককেও আল রুহ মুখোমুখি হবার জন্য তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস কেটে যায়, অপেক্ষার শেষ হয় না। রূপকের সাথে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই। আমি একরকম ভুলেই গিয়েছি তার কথা, কিন্তু হঠাৎ একদিন তার কথা মনে পড়ে যায়। আমার নিজের জন্য না, আমার খুব কাছের কারোর জন্য মনে পড়ে। আমি হন্যে হয়ে রূপককে খুঁজতে শুরু করি, কিন্তু তার দেখা মেলে না। প্রায় 4-5 দিন কেটে যায়। আমি এমন কোনো উপায় রাখিনি আমার সেই কাছের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না। একা একা বাড়ির পেছনে বসে আছি আর মনে মনে প্রচন্ড চিৎকার করেই চলেছি। সেই চিৎকারের শব্দ কেউ শুনছে না, আমি নিজেও না। কেননা সব চিৎকারের আওয়াজ হয় না। চোখের পানি যেমন ঝর্ণার মতো গাল বেয়ে বয়ে চলেছে, থামার নাম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে ভারী কণ্ঠে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি পেছন ফিরে অবাক হয়ে যাই। যাকে 4-5 দিন ধরে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছি, সে আমার পেছনে দাঁড়িয়ে। তাকে চেনা যাচ্ছে না তেমন। আগের রূপক এবারের রূপকের মধ্যে অনেক পার্থক্য। জীর্ণ শরীরের রূপক আজ সুঠাম দেহের অধিকারী। তার পরনের জামাগুলো যেন খুব দামি। তাকে দেখে আমি মনে মনে কত যে খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না। দাঁড়িয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলি, ভাই, আমার বোনকে বাঁচাও। আমার বোনের অবস্থা খুব খারাপ। সে বিছানায় একেবারে মৃত মানুষের মতো পড়ে আছে। বাঁচাও তাকে, ভিক্ষা চাইছি তোমার কাছে। ভাই, তুমি বাঁচাও ওকে। আমার কথা শুনে রূপক আমাকে শান্ত হতে বলে আর আমার বোনকে দেখার ইচ্ছা প্রকাশ করে। আমি তাকে আমার বোনের রুমে নিয়ে যাই, তাকে দেখাই। আমার বোনের হাতে কালো কালো ছোপ দাগ দেখে রূপক আমার কাছে সেই দাগ ছুঁয়ে দেখার অনুমতি চায়। আমি তাকে অনুমতি দিয়ে সে চোখ বন্ধ করে আমার বোনের হাতে থাকা কালো দাগ স্পর্শ করে। কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ সে আমার বোনের হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে আনমনা হয়ে বারবার বলছিল, ইফরিত, ইফরিত, ইফরিত। ইফরিত কি তখন আমি জানতাম না। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে শুধু বলে, হাতে সময় খুব কম, যা করার আজই করতে হবে। এসব কিছু বলার সময় এখন নেই, আগে বোনকে বাঁচাতে হবে। এসব বলে সে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। যাবার সময় সে বলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। তাই আমার অবস্থা দেখে আমি নিজে কি পরিমাণ যে ভয় পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। ঘন্টাখানেক পরে সে ফিরে আসে, সাথে নিয়ে আসে একটা পুটলি। সেদিন রাতে সে আমাকে নিয়ে বোনের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আমাকে বলে, আপনার চোখে আমি কাপড় বেঁধে দিচ্ছি। এখানে এমন কিছু হতে পারে যা সহ্য করার সাহস আপনার নেই। আপনি অনেক কিছু শুনবেন, কিন্তু ভয় পাবেন না। আর যা কিছু হয়ে যাক, বোনের হাত ছাড়বেন না। এই কথা বলে সে আমার চোখ বেঁধে বাম হাতে কিছু একটা ধরিয়ে ডান হাত দিয়ে আমার বোনের হাত শক্ত করে ধরে রাখতে বলে। আমি তার কথা মতোই কাজ করি। আশেপাশে কোনো শব্দ নেই, চারপাশে একেবারে নিশ্চুপ। রূপকের উপস্থিতিও টের পাচ্ছি না। ভয় আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ রূপকের আওয়াজ শুনি। সে কাউকে উদ্দেশ্য করে বলছে সে তার আসল পরিচয় পেয়ে গেছে। আমি রূপকের কথা ছাড়া অন্য কারো কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে রূপক কারোর সাথে কথা বলছে। এক পর্যায়ে আমার বোন হঠাৎ করে প্রচন্ড জোরে কাঁপতে শুরু করে। আমার হাত ছাড়ানোর জন্য সে পাগল হয়ে যায়। শুরু হয় চিৎকার, আর্তনাদ। আমার গলা শুকিয়ে যায়, হাত ব্যথায় যেন ভেঙে যাচ্ছে। না আর পারছি না ধরে রাখতে। আমার হাতে কামড় বসিয়ে দেয় আমার বোন। হাতের উপরে চামড়া ছিঁড়ে ফেলে। ব্যথায় আমি হাও মাও করে কেঁদে উঠি। রুমের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। রূপকের চিৎকারে আর আমার বোনের আর্তনাদে আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। বারবার জ্ঞান হারাবো করেও হারাচ্ছি না। হঠাৎ কানের কাছে আমার বোনের মুখের অস্তিত্ব টের পাই। আমাকে ফিসফিস করে বলছে, এই শিকার আমার, হাতটা ছেড়ে দে। রূপক বারবার আমাকে হাত না ছাড়ার জন্য বলছে। আমি সজোরে আমার বোনের হাত ধরে আছি। রক্তে আমার হাত ভিজে যাচ্ছে। রক্তক্ষরণের জন্য আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমার সামনে রূপক দাঁড়িয়ে। সে আমাকে বলে, আমার বোন অল্পের জন্য বেঁচে গেছে। আর কিছুক্ষণ আগে আমি হাত ছেড়ে দিলে তাকে হয়তো আর বাঁচানো যেত না। আমি রূপকে সব খুলে বলতে নির্দেশ করি। এবার আর কোনো অনুরোধ নয়, যা কথা হবে সরাসরি হবে ভেবে জিজ্ঞেস করি। সে আমাকে বলে, মনে আছে আল রুহ কথা? আমি নিজেও তার সঠিক পরিচয় জানতাম না, তার উদ্দেশ্য কি জানতাম না। আল রুহ শুধুই আমার কাছে এক নাম আর রহস্য হয়ে আমার জীবনে রয়ে গিয়েছিল। কিন্তু তার আসল পরিচয় সে একজন ইফরিত। ইফরিতের কাজ বংশবৃদ্ধি করা, আর তাই আল রুহ একের পর এক শিকার খুঁজে চলেছে। আপনার বোন সেই আল রুহ নামক রোগে আক্রান্ত, কিন্তু আল রুহ আপনার বোনকে কোনোভাবেই কবজা করতে পারছিল না। কেন তা আমার জানা নেই। তবে ইফরিত সম্পর্কে যতটুকু জানি, যে কেউ তার
বদ নজরে আসতে পারে। সেদিন রাতে তার সাথে আমার একটা সওদা হয়। তার পরবর্তী শিকারে আমি বাধা দেব না শর্তে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। আপনজন হারানোর কষ্ট আমি বুঝি। আপনার বোনকে এখান থেকে দূরে পাঠিয়ে দিন। আলরুর নজর এখন আপাতত তার উপর নেই। আর হ্যাঁ, আপনাকেও আমার থেকে দূরে থাকতে হবে। আমি আলরুর কাছে ওয়াদা করেছি তার শিকারে বাধা না দেবার, কিন্তু সেটা সম্ভব নয়। আমার যে ওয়াদার জন্য আজ আমি এই পথে, সেই ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। তাই আলরুফকে দেয়া ওয়াদাটা আমার ভঙ্গ করতে হবে। আপনার জন্য ভালো হবে আমার থেকে দূরে থাকা। এই কথা বলে রূপক বিদায় নেয়। আমার হাতের সেই কামড়ের দাগ আজও রয়ে গেছে। আপনারা দেখতে চাইলে আমি সেটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করতে রাজি। এর মধ্যে দিয়েই শেষ হয় আলরুর দ্বিতীয় শিকারের গল্প। লিসনার্স, আপনারা কি তৃতীয় বা চতুর্থ শিকারের গল্প শুনতে চান? সেই গল্প শোনার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ভাবছি বাকি অংশ পরের সপ্তাহে দেব, কিন্তু না, ঈদুল আজহার এই উৎসব মুখর সময়ে আপনাদেরকে আর নিরাশ করছি না। চলুন চলে যাই তৃতীয় এবং চতুর্থ শিকারের গল্পে। এখানে বাকি দুটি গল্প একে অপরের সাথে সংযুক্ত। কিভাবে সেটাও বলছি। আলরু তৃতীয় এবং চতুর্থ শিকার ছিল দুই বোন, দুই যমজ বোন। একজনের নাম মারিয়া, অন্যজনের নাম রাজিয়া। তারা দুই বোন তখন 10ম শ্রেণীর ছাত্র। এই ঘটনাটি শুরু থেকেই শুরু করি। চলে যাচ্ছি কথকের উপস্থাপনায়। আমার বোনের সুস্থ হবার পর তাকে কোথায় পাঠানো হয়েছে তা আমি শেয়ার করতে পারবো না। আসলে বর্তমানে আমি নিজেও আমার বোন কোথায় আছে তা জানি না, কেননা এতে তার বিপদ হতে পারে। রূপক সেদিন চলে যাবার পর তার সাথে আমার আর দেখা হয়নি। এভাবে চলতে চলতে প্রায় 4টি বছর কেটে যায়, কিন্তু ভাগ্য যদি সাক্ষাতে লিখে রাখে তাহলে সেটা খণ্ডানো সম্ভব নয়। রূপকের সাথে আমার একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়। বিশেষ এক কারণে আমি 2007 সালে ঢাকা যাই। সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি। দেখি সেখানে ক্যাশ কাউন্টারে রূপক বসা। তাকে দেখা মাত্রই আমি চিনতে পারি সে হয়তো আমাকে চেনেনি অথবা চিনতে চায়নি। আমি তার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞাসা করায় সে একগালা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে সে ভালো আছে। পকেট থেকে বের করে তার 2 সন্তানের ছবি আমাকে দেখায়। খুব ভালো লেগেছিল সেদিন তার সাথে দেখা করে। আমার কাজ শেষ করার পর আমি আবার তার রেস্টুরেন্টে ফিরে আসি। তার জীবনে কি চলছে এবং তান্ত্রিক থেকে রেস্টুরেন্টের মালিক হবার রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব শুনতে চাই। সে এক দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে রেস্টুরেন্টের বারান্দায় বসে আমার সাথে সব শেয়ার করবে। আমিও তার কথায় রাজি হই। দুজন একসাথে বসে কফির কাপ হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করি। একসময় রূপক বলতে শুরু করে, ভাই, জীবনের অনেকটা সময় আলরু নষ্ট করে দিয়েছে। আপনি জানেন তার সাথে আমার এই শত্রুতা কিসের? যেদিন আপনি আমাকে স্টেশনে দেখেছিলেন সেদিন আমার হাতে একজনের লাশ ছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করার পরেও আমি আপনাকে বলিনি ওই লাশ কার। ওই লাশ ছিল আমার আদরের ছোট বোনের। আলরু আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের পেটে 7 মাসের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে পেট চিরে বের করে নিয়ে এসেছিল শুধুমাত্র তার কথায়। আমার বোন রাজি হয় নাই সেই জন্য। আমার বোনের স্বপ্নে দেখা দিয়ে সে বারবার তার সাথে যেতে বলতো। আমার বোন আমার সাথে তার মৃত্যুর আগের দিন সব শেয়ার করে। আমি সময় সুযোগ কোনোটাই পাইনি ওকে বাঁচানোর। আর তখনকার সেই রূপকের এত ক্ষমতাও ছিল না যে আলরুকে সে আটকাবে। সেদিন আমি আলরুর রাস্তার কাটা হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করি। এই হলো সাধক রূপকের তান্ত্রিক হবার পাঠ। আর বর্তমানে আসার পেছনে ইতিহাস একটু ভিন্ন। আপনার বোনকে বাঁচানোর পর রুহ সাথে আমার বেশ কিছুদিন কথা হয়। সে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি যেন তার শিকারে বাধা না হয়ে দাঁড়াই। সেদিন থেকেই আমার মন কেমন যেন অস্থির হয়েছিল। মনে হচ্ছিল এবার সে আরো বড় একটা কিছু করার চেষ্টা করবে। আমার ধারণা সত্যি হয়। একদিন রাতে আমি তার মনে কোনো পরিকল্পনা আছে কিনা জানার জন্য আমার ক্ষমতা ব্যবহার করি। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি 2টা মেয়ে যারা একই রকম দেখতে। তারা প্রচন্ড ভয়ে অন্ধকার রুমের এক কোণায় লুকিয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে। আর তাদের সামনে দাঁড়ানো সাক্ষাৎ শয়তান রূহ। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবার বেশ কিছু রিচুয়াল শুরু করি, যা ছিল আমার ভুল। আর রূহ আমার উপর নজর রাখছিল, যা আমার অজানা ছিল। সে তখনও তার শিকার খুঁজে পায়নি। আমার স্বপ্নের মাধ্যমেই আমি তাকে তার শিকারের কাছে পৌঁছে দেই। সেদিন রাতে সে আমার সামনে আসে এবং আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। অনেক খোঁজ করেও আমি ওই 2 মেয়ের কোনো হদিস পাচ্ছিলাম না। আমার ক্ষমতাও কোনো কাজে আসছিল না। এরপর আমি একের পর এক উপায় অবলম্বন করতে শুরু করি। শেষে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কিছু নতুন তন্ত্র শিখে সেই অনুযায়ী কাজ করি এবং সেই মেয়ে দুটোকে খুঁজে বের করতে সক্ষম হই। আমি অনেক দেরি করে ফেলেছিলাম। সেই 2 মেয়ে তখন আলরুর কবজায় চলে গিয়েছে। মেয়ে দুটি ছিল এতিম। এতিমখানা থেকেই তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আচরণগত পরিবর্তনের জন্য তাদেরকে একটি কক্ষে রাখা হয়। এতিমখানা গিয়ে আমি অনেক কষ্ট
কষ্টে তাদের সাথে দেখা করি। তাদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। দুইজন জীর্ণ শীর্ণ মেয়ে একসাথে বসে আছে। তারা উভয়ই আমাকে দেখে নড়ে চড়ে বসে আর নিজেদের আড়াল করতে শুরু করে। তখন তাদের বয়স অনেক কম হওয়ায় আলরু তার ইচ্ছা পূরণ করতে সক্ষম ছিল না, তাই তাদেরকে আপাতত নিজের কবজায় রেখেছিল। আমি তাদের সাথে দেখা করে বুঝতে পারি এটি সেই শয়তান ইফরিতের কাজ। তাদের গায়ে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দিতেই তারা চিৎকার শুরু করে। কোনোভাবে তাদেরকে আলরুর কবজা থেকে কিছু সময়ের জন্য মুক্ত করে আমি আমার নিজের মন্ত্র পড়া পানি খাইয়ে দেই। সেদিন রাতে আলরু আমার কাছে আসে এবং আমার ওয়াদার কথা মনে করিয়ে দেয়। আমাকে তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু আমি পিছুপা হই না, তার কথায় কর্ণপাত করি না। রাগে ক্ষোভে সে আমার জীবন নেবার সিদ্ধান্ত নেয়। আমি তৈরিই ছিলাম, তাই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। তখন যাবার সময় সে আমাকে বলে ওই দুই বোনকে সে অবশ্যই নিয়ে যাবে এবং আজই নিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। রুহ চলে যাবার পর আমি সেদিন রাতে আবার এতিমখানায় যাই। সেখানে গিয়ে দুই বোনের সাথে কথা বলে জানতে পারি তারা প্রায় 2 মাস ধরে বাজে স্বপ্ন দেখছে। স্বপ্নে কেউ তাদের সাথে জোর জবস্তি করার চেষ্টা করছে। ঘুম থেকে উঠে শরীরের বিভিন্ন স্থানে কাটা এবং কালো দাগ দেখতে পায়। তারা খাবার খেতে পারে না, খাবার খেতে গেলেই খাবারে পোকা আর মৃত ইঁদুর ভেসে ওঠে। তাদেরকে যেন কোনো এক অশুভ শক্তি বন্ধ করে রেখেছে। তাদের মধ্যে এক বোন কোনো কথা বলছিল না, সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি তাকে কিছু বলতে যাবার আগে সে লাফ দিয়ে এসে আমার গলা টিপে ধরে। তার ধারালো নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটতে শুরু করে, আমাকে রক্তাক্ত করে ফেলে। আর এসবের কারণ হচ্ছে তখন সে আলরুর দ্বারা পজেস ছিল। আমার গলা টিপে ধরে আমাকে বিকৃত আর শান্ত আওয়াজে বলে, জানতাম এখানে সুরক্ষার ব্যবস্থা করে আসবি না, তাই তো তোকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমার পথের কাঁটা, তোকে সরিয়ে দিলেই আমার কাজ শেষ। এই বলে সে আমার বুকে প্রচন্ড জোরে আঁচড় দিয়ে আমার বুকের হাড় বের করে ফেলে। অন্যদিকে দ্বিতীয় বোন এসব দেখে ভয় চিৎকার শুরু করে দেয়। আমি মন্ত্র পড়তে শুরু করি। আমি মনে মনে আরো মরিয়া হই নিজেকে বাঁচানোর জন্য। মন্ত্র পড়ে মেয়েটির মাথায় কোন রকমের হাত দিতেই সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু মেয়েটি পড়ে যাবার সাথে সাথে ছায়ার মতো বিশাল দেহী এক জন্তু আকৃতির কিছু একটা আমি দেখতে পাই। মনে হচ্ছে যেন এতক্ষণ সেই মেয়ে এই জন্তুর ভেতরেই ছিল। আর তার পড়ে যাবার সাথে সাথেই জন্তুটির রূপ আমার সামনে স্পষ্ট হয়ে গেল। তার মাথায় ছিল ধারালো দুটো শিং আর চোখ দুটো ছিল লাল। মনে মনে অনেকবার বারণ করেছি শয়তানের কথা না মানতে, কিন্তু মুখ দিয়ে উচ্চারিত হয়নি। জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরলে দেখি দুই বোনের এক বোন আরেক বোনের লাশ বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার বুঝতে বাকি থাকলো না পজিটিভ বোনকে ইফরিত তার সাথে নিয়ে গেছে। মনে খুব কষ্ট পাচ্ছিলাম, কেননা আমার বোনকে করা ওয়াদা আমি রক্ষা করতে পারিনি। রুমের বাইরে এসে কোন রকমের স্টাফদের সাহায্যে হাসপাতালে যাই। স্টাফরা আমার এই অবস্থা দেখে হতবাক হয়ে যান। আমি রাগান্বিত ভাবে বলি, নাটক করছেন? কারো চিৎকারের কোনো শব্দই কি আপনাদের কানে আসেনি? উত্তরে তারা কেউই কোনো শব্দ শুনতে পায়নি বলে। বুঝতে পারলাম এটাও ইফরিতের কাজ। হাসপাতালে যাবার পর আমার বুকে একটি বড় ধরনের সার্জারি হয়। সার্জারি শেষে আমার জ্ঞান ফিরে এলে আমি আমার পাশে কাউকে না দেখে মনে মনে ভাবি, আমার মতো মানুষের পাশে কে থাকবে? আমি তো এতিম, না আছে বাবা না আছে মা। যাও এক বড় বোন ছিল, তাকেও ইফরিত দুনিয়া ছাড়া করেছে। এই দুনিয়ায় আমার কেউ নেই, ঠিক ওই মেয়েটার মতো। ওই মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছিল। সুস্থ হবার পর তার সাথে দেখা করি আমি। নিজের বোনকে হারিয়ে সে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। তার বোন আমাকে আর নিজের বোনকে বাঁচাতেই নিজের জীবন দিয়েছে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম এতিমখানার পরিচালকের কাছে দেখা করতে। সকল কথা এবং কাজ শেষ করে সেদিন এতিমখানা থেকে চলে আসি, কিন্তু একা আসিনি। সেই মেয়েটি আজ আমার স্ত্রী রাজিয়া। হ্যাঁ ভাই, রাজিয়াকে বিয়ে করে নিয়ে এসেছি সেদিন, কিন্তু রুফকে আটকাতে পারলাম না। আমি এরপর অনেকবার তার খোঁজ করেছি, কিন্তু কোনো হদিস পাইনি। সে চলে গিয়েছে নাকি এখনো আছে আমি জানি না। তাই আপনাকে অনুরোধ করব, আপনার বোনের ঠিকানা আমাকে বলবেন না কখনোই। আপনার বোন যেখানে আছে সেখান থেকেও তাকে সরিয়ে ফেলুন। আপনি নিজেও তার ঠিকানা নেবেন না, আড়ালেই রাখুন তাকে, কেননা আলরু ফিরেও আসতে পারে। কিন্তু তখন আপনার বোনকে বাঁচানোর জন্য কোনো রূপকার ফিরে আসবে না। আমি সব ছেড়ে দিয়েছি ভাই। রুফকে খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে যখন আর কোনো পথ পাচ্ছিলাম না, তখন আমি নিজেকে পাল্টে ফেলি। নিজের স্ত্রী সংসারের জন্য আমার তন্ত্র সাধনায় অর্জিত অর্থের কিছু অংশ আমি আমার স্ত্রী যে এতিমখানায় ছিল সেখানে দান করে দিই। বাকি টাকা দিয়ে এই রেস্টুরেন্ট চালু করি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে সুখেই আছি। আর আগের রূপক হতে চাই না রুফ পথের কাঁটা হতে, কেননা মৃত বোনকে করা প্রতিজ্ঞার জন্য জীবিত স্ত্রী সন্তানদের হাত ছেড়ে দিতে পারি না। আর তাই আজ সাধারণ মানুষ হিসেবেই রয়ে গেলাম। জানি না রুফ এখন কোথায়, তবে তার সাথে আর কখনো দেখা হোক সেটা আমি চাই না। অনেক শুনেছি মানুষ জাতি জিনকে বশ করে, বন্দি করে, টর্চার করে, কিন্তু সত্যিকারে তা হয় কিনা আমার জানা নেই। ইফরিতের মোকাবেলা যারা করেছেন তারাই কেবল জানেন ইফরিতের ক্ষমতা কত বেশি, কতটা ভয়ঙ্কর। আমি জানি, নিজের চোখে দেখেছি, তাই আর দেখতে চাই না। ভেবেছিলাম এসব নিয়ে আর আলোচনা করব না, কিন্তু আপনার বোনের ঠিকানা কেউ যেন জানতে না পারে, তাই এই ব্যাপারটা আপনাকে সাবধান করতেই খুলে বললাম।
রাতের খাবারটা খেয়ে যাবেন। এই বলে রূপক তার ঘটনার ইতি টানে। জীবনটা বড়ই অদ্ভুত। একজনের আত্মত্যাগের জন্য দুইটি প্রাণ বেঁচে যায়। নিজের কথা না ভেবে মানুষ আপন জনের জন্য নিজের জীবন অনায়াসে কুরবান করে দেয়। এই জন্যই মনে হয় কুরবানির অর্থ ত্যাগ। আর সেই কুরবানি ঈদে আমি সিফাত আলম আপনাদের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের স্পেশাল এপিসোড চলছে এবং এইখানে এখন যেই অডিও ক্লিপটি আপনারা শুনবেন, না অডিও ক্লিপ না, আসলে অডিও ক্লিপ শুনলে ভয় পেয়ে যায়, জয় বললাম না। এখন আমরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি আপনার সাথে আসলে আমি শেয়ার করবো না, শেয়ার করবেন হাফিজ মাইনুদ্দিন সাহেব। তাকে আমরা উপস্থাপন করবো আপনাদের সামনে এবং তিনি তার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় হাফিজ মাইনুদ্দিন সাহেবের ঘটনায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়া ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা 12ই রমাদান ঘটে যাওয়া। আমি নিজে বাসায় গিয়ে সেটা দেখে কাজ করে আসছি। তো মূলত সর্বপ্রথম বিষয়টা বলে রাখি, 12ই রমাদান ছিল সম্ভবত এপ্রিলের 1 তারিখ। তারা তাদের নতুন বাসাতে তারা আসবে আর কি, নতুন বাড়ি করেছে, বাড়ি কমপ্লিট, এবং তার ওই 12ই রমাদানে তারা আসবে, থাকবে। তো বিশেষ ক্ষেত্রে বাড়িটা করাতে তার অনেক পেছনের অনেক ঝামেলা গিয়েছিল। আর সর্বপ্রথম যেটা হয়েছিল, তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, যখনই বাড়িটা তৈরি করবে সর্বপ্রথম যাকে দায়িত্ব দেওয়া হয়, একজন কন্ট্রাক্টরকে, যে বাড়িটা উনি তুলে দিবে, তার অ্যামাউন্ট এত টাকা লাগবে কি সে তাকে দেওয়া হয়। তারা রাজি হয় এবং বলে ঠিক আছে আমরা টাকা দিচ্ছি, আপনি কাজ শুরু করেন, বাড়িটা তোলাতুলি করেন। তখন তাকে টাকা দেওয়ার পরে উনি টাকা নিয়ে বাসায় গিয়ে অনেক দিন আর যোগাযোগ হয় না। তো ওনারা আবার সর্বপ্রথম বুঝলো যে টাকাটাকে নিয়ে আত্মসাৎ, সে কি গোপন কেন হলো আর কি, কেন সে লুকিয়ে গেল, এই টাকাগুলো কি তাদের মার গেল কিনা, তারা খুব চিন্তিত। পরে খবর নিয়ে দেখে যেদিন টাকাটা নিয়ে গেছে সেই রাত্রি তার জ্বর আসলো, পরের দিনই ওই কন্ট্রাক্টরটা মারা গেছে। তার সর্বপ্রথম এটাই হচ্ছে বাধাগ্রস্ত বাড়িটা তুলতে গিয়ে নানান সমস্যা। দ্বিতীয়বার আবারও প্রায় 6 মাস 7 মাস পরে, এবার 2 বছর এরকম হবে, যখন আবারও প্ল্যান করলো এবার বাড়িটা আবার আরেকজনকে দেবে, দিয়ে বাড়িটা তুলে সেই দ্বিতীয় কন্ট্রাক্টরকেও টাকাটা দিল। ওইখানে অনেক ঝামেলা ছিল। যারা কাজ করেছে, যারা লেবার, যারা কাজে আসছে, একের পর এক সমস্যা হয়ে যায়। কারো পায়ে আঘাত পায়, কেউ মাথায় আঘাত পায়, কেউ আসে না ঠিক মতো, কাজ এগোচ্ছে না, নানান ধরনের ঝামেলা হচ্ছিল। আর প্রায় সময়তেই নাকি এই জিনিসটা হয়েছিল যে যিনি বাড়ি তুলতেছে তার মাকে বা তার ওয়াইফকে স্বপ্নে দেখাতো যে এখানে 2টা মোরগ দিতে হবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো তারা এটা বোঝেনি। তারা বিভিন্ন সময়তে মসজিদে, অনেক সময় বিভিন্ন জায়গাতে তারা মোরগ বিতরণ করেছে, তবুও তারপরে সমস্যাগুলো হচ্ছিল। অবশেষে তাদের 12 রমাদান, যেদিন তারা ওই বাড়িতে, নতুন বাড়িতে খুব কষ্ট মষ্ট করে যখন ওঠা হলো, এখন থাকবে গিয়ে, ওই দিনটাও তাদের জন্য অনেক সমস্যা, অনেক অনেক মুসিবত আসছিল। তারা ওই নতুন বাড়িতে কোনোভাবেই যেতে পারতেছে না, কারো না কারো অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক মুসিবত। এর পরবর্তীতে অনেকবার ওখানে দোয়া কালামও হয়েছিল। আমরা 12ই রমাদানে যাই এবং তাদের সাথেও আমরা ওই বাসায় যাই, বসে দেখি। তো মূলত সর্বপ্রথম হচ্ছে তারা যখন বাড়িটা নির্মাণ করেছিল, যিনি বাড়ি বানিয়েছেন উনি কিছুদিন ঘরটাতে থাকাতে ওনাকে খুব সমস্যা করেছিল। উনি দেখেন তারই পরিচিত একটা মানুষের মতো খুব ঘরের মধ্যে ছুটোছুটি দৌড়দৌড়ি করে, কিন্তু অথচ কেউই নেই, উনি একাই থাকতেন। বাড়িটা নির্মাণ করা হচ্ছিল,
দেখাশোনার জন্য, নিরাপত্তার জন্য উনি বাড়িটা পাহারা দিতেন, রাত একা থাকতেন একটা রুমতে, আর কেউ থাকতো না। কিন্তু উনি দেখতো বাড়িতে কেমন জানি ধামালি হচ্ছে, অনেক মানুষ বা ছুটি বেড়াবাড়ি করছে, দৌড়াদৌড়ি করতেছে। উনি প্রায় এই সময়গুলোতে ভয় পেত। তো যখন 12ই রমজানে আমি গেলাম, সেখানে গিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করলাম, যে আমি যখন বসেছি দেখেছি যে বাড়িটাতে কি সমস্যা, তখন আমি জিনিসটা পরখ করলাম যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক তাদেরকে করে থাকে, তাহলে সেই জিনটা, ব্ল্যাক ম্যাজিক করার জিনগুলো কাছে আসে, তারা ভয় পায় না। তারা কাছে এসে আমাদেরকে তাড়াবার বা আমাদেরকে এই কাজ না করবার জন্য খুব চেষ্টা করে। আর জিন যদি ওই জায়গাতেই থাকে, যার আবাস স্থল, যে উনি সবসময় এখানে থাকতো, এখন এই জায়গাটার মধ্যে মানুষ বাড়িঘর করবে দেখে তার চলে যেতে হবে। এই জিনগুলো কাছে আসে না, তারা ছুটোছুটি দৌড়াদৌড়ি করে। তাই আমি এখানে গিয়ে দেখেছি যে এই জিনগুলো কাছে আসেনি, তারা শুধু দূর দূর থেকে শব্দ করতেছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, কাছে আসে না। তখন আমরা বুঝেছি যে এই জায়গার মধ্যেই তাদের জিনটার আবাস স্থল ছিল, তারা সবসময় থাকতো। তো রাত্রেবেলা সব আমরা যেভাবে কাজ করে থাকি, কাজগুলো করে দেখলাম এইখানে প্রায় 25 থেকে 30টা জিনের পরিবারগুলোকে, 25 থেকে 30 জন জিন এই পরিবারকে নিয়ে বাড়িতেই থাকতো। তাই এই জায়গায় কাউকে কাজ করা বা বাড়ি নির্মাণ করা, কোন মানুষ বসবাস করার জন্য তারা দিচ্ছিল না। এই নিয়ে অনেক ঝামেলা ছিল এই রাত্রিটায়। আমরা ইনশাল্লাহ কাজ করেছি, এখন সমস্যা নেই। আমরা প্রায় সময় তাদের খবর নিয়ে থাকি, আমরা কাজ করে ফিরে আসি। কিন্তু মাঝখানে ছিল এতটুকু একটা অসুবিধা ছিল যে রমজানটা শেষের দিকে তাদের সবকিছুই ভালো চলতেছিল, হঠাৎ করে তাদের পরিবারের মূল যিনি ছিলেন তার বাবা, বাড়িওয়ালার বাবা, তার পুরোটা শরীরের ভিতরে একটা ব্যথা ঘুরতেছে এবং পা থেকে মাথা পর্যন্ত শুধু আচরণে দাগ চলতেছে। বিশেষ করে তারা বয়স হয়েছে বলে ওরা ভাবতেছে অ্যালার্জি হবে, যে কোনো রোগ ব্যাধি হবে। তারা হাসপাতালে নিল, চিকিৎসা দিল, কিন্তু কারণ কোনো কাজ হচ্ছিল না। আর বিশেষ করে আমি একটু ব্যস্ততা থাকার কারণে আমি তাকে আর সময় দিতে পারিনি। পরে জানতে পারলাম ওই লোকটা মারা গেছে। এবং পরবর্তীতে আমরা আবারও গিয়ে যখন খবর নিই, তখন দেখেছি ওই যে জিন বলছিল যে মোরগ দাও, 2টা মোরগ দাও, তো তারা তো মোরগ দিয়েছিল। যে মোরগটা চেয়েছিল তারা সন্তান চেয়েছিল, কিন্তু তারা পায়নি বলে এই বয়স্ক লোকটাকে জিনরা মারছে। এবং আল্লাহ মাফ করে দিক, এরকম খুব মারাত্মক যে জিনগুলো আর কি মানুষের ক্ষতি করে, সেখান থেকে আমরা বলেছি যে প্রত্যেকটা মানুষেরই উচিত যেন নামাজ কালাম বা যে ঘরে বসবাস করা হবে, কোরআন তেলাওয়াত যেন হয়, ইবাদত বন্দেগী যেন হয়। আমাদের আমল না থাকার কারণে, ইবাদত বন্দেগী না করা থাকার কারণে এরকম অহরহ এখন খুব খারাপ জিনগুলো মানুষের ক্ষতি করে যাচ্ছে। জি ভাইজান, এইটা আমরা খুব মারাত্মক ভাবে আমরা দেখে আসছি। এবং এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা জিন নয়, সেটা বসবাস করা জিন ছিল। এবং আমাদের সবকিছু ঠিকঠাক আছে, যা খোঁজ নিতেছি ভালোই। তবে ইনশাল্লাহ আমার ঘটনাটা এখানেই ছিল। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অফিসে আবার আসবো ইনশাল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম কৌশিক গাঙ্গুলি। আমি একজন মিডিয়া স্টুডেন্ট, ফাইনাল ইয়ার পড়াশোনা করছি। অনেকদিন ধরে ভাবছি আপনাদের ঘটনা পাঠাবো, কিন্তু হয়ে ওঠে না। আমি অনেক আগে থেকে বলতাম শুনি, 2012 থেকে শুনছি। তখন এফএম রেডিও ছিল, যেভাবে শুনতাম তারপরে নস্টালজিক ভ্যালু কাজ করে। তো আজকে যা ঘটনাটা পাঠিয়ে ফেললাম, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সিলেক্ট করলে আমি খুবই আনন্দিত হব। তো ঘটনাটি এখান থেকে অনেক বছর আগে, অনেক বছর মধ্যে 10-11 বছর আগের একটি ঘটনা। আমার বাবার চাকরির সুবাদে আমি যশোর পলিটেকনিক কোয়ার্টারে থাকতাম, পলিটেকনিক কলেজের কোয়ার্টারে থাকতাম, টিচার্স কোয়ার্টার। তো টিচার্স কোয়ার্টারের পাশে একটা ছিল বিল্ডিং ছিল, সেখানেও টিচার্সরা থাকতেন। কিন্তু সেই বিল্ডিং অনেক রকম সমস্যা হতো, সেই জন্য মানুষ ওখানে থাকতে চাইতো না, থাকলে বিভিন্ন প্রবলেম ফেস করতো। যেমন মৃত মানুষের শব্দ, ডাকার শব্দ, পরিচিত কেউ মারা গেছেন কিছু বছর আগে, সে হঠাৎ করে ডাকছেন, এমন কিছু শব্দ মানুষ মানে এরকম কিছু এক্সপিরিয়েন্স করতো। তো ফলে কিন্তু ওখানে বসে বসে চাহিদা থাকাই ওখানে প্রচুর দিকে ফ্ল্যাটটাকে বন্ধ করে দেওয়া হয় ধর্মীয় রীতিনীতি অনুসারে সেভাবে। তো বন্ধ করার পর ওখানে আবার মানুষজন থাকা শুরু করে, সেভাবে কোনো সমস্যা বা কমপ্লেন আসে না। কিন্তু আমার বাবা তখন হোস্টেল সুপার দায়িত্বে ছিলেন। তো একদিন বাবা পরিদর্শনের জন্য হোস্টেলে যান, গিয়ে সেখানে দেখতে পান যে একটি মেয়ে বেশ অসুস্থ আছেন, তার চোখে মুখে ভয় ছাপ,
বাবা সে মেয়েটিকে জিজ্ঞেস করেন কি হয়েছে, ও সমস্যা? মেয়েটার বান্ধবী এসে বলে স্যার ও কিছু বলতে পারবে না আজকে। বাবা সহজে কৌতূহলী বলেন। তখন তিনি সেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন সে গতকাল রাতে কি হয়েছিল, যে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে শুনলাম। তো মেয়েটির বান্ধবী বলল যে স্যার ও গতকাল রাতে রুম থেকে হঠাৎ বেরিয়ে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য অথবা কিছু খাওয়ার জন্য, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যায় ও রুমে আসে না। আমি ছিলাম রুমে, কিন্তু আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে এবং খটকাও লাগে কিছুটা। আমি নিচে ডাইনিং এ দেখে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দেখিও একা টেবিলে বসে তার সাথে যেন মনে কথা পড়েই চলেছে। তার চোখের মুখে ভেসে উঠেছে সামনে অবস্থানরত অদৃশ্য কোন এক ব্যক্তির ভয়ঙ্কর অবয়ব। আমি কাছে গিয়ে ওকে ধাক্কা দিতেই ও যেন বাস্তবতায় ফিরে এলো। আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে, কার সাথে কথা বলছিলি? ও আমাকে কিছু না বলেই আনমনে আমার কোলে ঢলে পড়ল, যেন চলে গেল ঘুমের দেশে। রাত তখন মধ্য, আমার একার অনেক ভয় লাগছিল। তারপরে ওকে নিয়ে রুমে উঠি। আমি আগেও মাঝে হাতে ছাদের উপর পড়ে কারো ফাটার শব্দ শুনেছি, কিন্তু বিশ্বাস করি স্যার আমার মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কালকে ঘটনা ঘটার পর বিষয়টা আমার কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। মেয়েটির বান্ধবী আমার বাবাকে এসব যখন বললেন, আমার বাবা বিষয়টা অনুধাবন করতে পারলো যে নিশ্চয়ই ওই আগের বিল্ডিংটা অফ করে দেওয়ার কারণে এই সমস্যাটা এই বিল্ডিং এসেছে। তো বাবা হুজুর আবার ডাকলেন এবং বিল্ডিংটা অফ করে দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে থাকলে ভালো হতো, কিন্তু হল না রাসেল ভাই। ঘটনাটা এবার আমাদের ফ্ল্যাটের দিকে শিফট হলো। আমার মা হলো তখন গান শেখানো ছেড়ে দিয়েছেন সবাই মাত্র। তার আগে গান শেখাতেন, বাসায় অনেক স্টুডেন্টস আসতো মার কাছে গান শিখতো। তো একদিন প্রায় দুপুরের দিকে মা আছেন আর নেইবার্স একজন আছেন বা প্রতিবেশী কাকি আছেন বাসায়। তো কাকিকে রেখে মা স্নানের উদ্দেশ্যে বাথরুমে যান। বাথরুমের ভেতর থেকে মা শুনতে পান যে কেউ একজন বলছে, একটা মধ্যবয়স্ক মহিলা এবং একটা বাচ্চা, যে মা, বাচ্চাটা মাকে বলছে মা মা গান শিখাবে না আজকে, আন্টি গান শিখাবে না? আর আন্টিটা বলছেন, সে মধ্যবয়স্ক মহিলাটি বলছেন হ্যাঁ হ্যাঁ শেখাবে শেখাবে, একটু ওয়েট করো আমি। তো মার কাছে বিষয়টা অনেকটা খটকা লাগলো যে এইভাবে এই সময় কি আসবে, আমি তো এখন গান শেখায় না। মা দরজাটা খুললেন এবং সামনে দেখলেন কেউ নেই, এবং তারপরে তড়িঘড়ি করে মা কাজ শেষ করে ড্রয়িং রুমে গেলেন, যেখানে মার প্রতিবেশী মানে আমাদের প্রতিবেশী কাকি বসেছিলেন তার কাছে গেলেন। মা জিজ্ঞেস করলেন যে কি আপনি কিরকম শুনতে পেয়েছেন কোন মধ্যবয়স্ক মহিলার গলা এবং একটা বাচ্চা মেয়ের গলা গান শেখার বেশি কিছুটা হচ্ছিল। তো তিনিও এরকম একটা শুনতে পেয়েছেন, কিন্তু বলছে যে আমি শুনেছি এরকম কথা, কিন্তু মনের ভুল ভেবেছিলাম যে হয়তো বা ভুল শুনছি। তো বিষয়টা আবারও খুবই খারাপ লাগলো এবং ভয়ও পেল না। বাবাকে বললো, তখন হুজুর আবারও ডাকা লাগলো এবং 3টা বিল্ডিং পর বন্ধ করে দেওয়া হলো। তারপরে কোনো সমস্যা হয়নি, কিন্তু বিষয়টা অদ্ভুত ছিল এবং যার ব্যাখ্যা আমাদের কারোর কাছে নাই। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি আরো কিছু ঘটনা আপনাদের ভবিষ্যতে পাঠাতে পারবো এবং কালেক্ট করতে পারবো। আরো থাকবেন সবাই। book.com ছেড়ে দিয়ে